রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমরা সরাসরি চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং আফনান ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে এই ঘটনাটা বেশ ছোট, মানে একদম বেশ ছোট, একদম ছোট ঘটনা। জি। তো বেসিক্যালি এই ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না। আপনার সঙ্গে একজনের আশা হ্যাঁ ছিল। খুলনা থেকে যে সাধারণত যে স্টোরিগুলো যারা আমাকে সাধারণত দেয়, জি, ওদেরই একজন আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারে নাই। ওর রিকোয়েস্টে ওই ঘটনাটি আজকে আমি আমার সেকেন্ড স্টোরি হিসেবে বলবো। জি, স্টোরিটা ছোট, স্টোরিটা একটা লাশের ঘটনা। জি, ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। জি, খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টা একটু কমন, এই জন্য বলছিলেন যে ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ, উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি। বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটা খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশে বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও, এরকম বলে দেখে যে সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল। তো উনি চিন্তা করেন যাক আপদ বিদায় হয়েছে। তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন, বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরো বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যে মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাইয়া একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন
ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে, এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানে। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের ওই পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে, এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়তুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল, এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পর ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে, মানে স্পাইডারম্যানের মতো, মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান বোঝেন উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনারা একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আছে চিন্তা পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখা যাচ্ছে ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে একটু পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তোলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে। তো এরপরে রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে যে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের লোক যাক ভাই সমস্যা নাই, আপনি বেঁচে ফিরছেন, এটাই শুকরিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে এটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আবার স্বাগতম প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আল ওবাইদ খান আবিদ। ওনার বাড়ি মানিকগঞ্জের চর গড়পাড়া নামক একটি গ্রামে। ইতোপূর্বে তিনি আরো একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছিলেন, যেটি তার দাদার সঙ্গে ঘটেছিল। ওনার দাদা ওনাদের গ্রামের নাম করা একজন ইমাম ছিলেন, তাই তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটেছে। আর এখন যে ঘটনাটি বলা হচ্ছে এটি ওনার দাদার সঙ্গে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার মধ্যে খুবই মারাত্মক এবং বেদনাদায়ক একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ওনার দাদার বয়স তখন আনুমানিক 24 কি 25 বছর। ওনার দাদা তখন মসজিদে ইমামতি শুরু করেছেন নতুন আর কি, বিয়েও করেছেন প্রায় কয়েক মাস হলো। এরকম বেশ কয়েক মাস কেটে যাচ্ছিল, কিন্তু কিছুদিন পর পরিবারে আর্থিক দৈন্যতা দেখা দেওয়ার কারণে ওনার দাদা আরও একটি চাকরি খোঁজার চেষ্টা করেন, কারণ ইমামতির টাকায় আসলে পরিবার চলছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর ওনার দাদা কাঞ্চন নামক একটি জায়গায় একটি জুট মিলে চাকরি পান। তো কয়েকদিন পরেই উনি বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই কাঞ্চনের দিকে রওনা দেন। সবার সাথে কথা বলে একটা থাকার রুমও পেয়ে যান তিনি।
আর ওনার সাথে থাকতেন তারই অফিসে কাজ করা আরো একটি লোক, তার নাম ছিল সরল মিয়া। তাদের ডিউটি টাইম ছিল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। যেহেতু আবিদ ভাইয়ের দাদা, মানে যার ঘটনা বলা হচ্ছে, তিনি মসজিদের ইমাম ছিলেন, তাই তিনি 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতেন। আর ঘটনাটি মূলত শুরু হয় এখান থেকেই। তিনি কাজ শেষ করে বাসায় আসতেন রাত 8:30টার দিকে। অফিস থেকে তার রুমের দূরত্ব 30 মিনিট পায়ে হাঁটা পথ। তিনি আর তার সহকর্মী সরল মিয়া মসজিদে গিয়ে একসাথে নামাজ আদায় করতেন। বলে রাখা ভালো, ওনার রুমের থেকে একটু দূরেই ছিল একটা টিনের মসজিদ। মসজিদটি টিন দিয়ে বানানো। দাদার মানে ওনার রুমের জানালা দিয়ে মসজিদটি দেখা যেত। আর তিনি আর সরল মিয়া ওই মসজিদে গিয়েই কিন্তু রেগুলার সালাত আদায় করতেন, মানে নামাজ পড়তেন। আর রাত যখন গভীর হয়ে যেত তখন তাহাজ্জুদের নামাজও এই মসজিদেই তারা আদায় করতেন। একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে মসজিদটি কিন্তু সব সময় খোলাই থাকতো, কখনো তালা দিয়ে রাখা হতো না। বিভিন্ন সময় মানুষ আসতো, নামাজ পড়তো, আবার চলে যেত। এইভাবেই বেশ কয়েক মাস চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। একদিন সরল মিয়ার বাসা থেকে একটি খবর আসে যে তার মা মারা গেছেন। তাই খবর আসা মাত্রই তিনি তার বাড়ির দিকে রওনা হন। আর আবিদ ভাইয়ের দাদা তখন রুমে একা। যদিও তিনি খুব সাহসী ছিলেন, কিন্তু নতুন জায়গা তো, তাই একটু ভয়ও পাচ্ছিলেন। আর তিনি মনে মনে ভাবলেন, রাত 2টোর দিকে দুজনে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ তো তারা পড়তেন, কিন্তু এখন তো তিনি একা। এখন কি একা গিয়ে পড়বেন নাকি বাসায় আদায় করবেন? মসজিদ তো একদম পাশেই। এসব ভাবতে ভাবতে তিনি ঠিক করেন যে যাই হোক, তিনি মসজিদে গিয়েই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তো একদিন অফিস শেষ করে বাসায় এসে খাবার খেয়ে তিনি এশার নামাজ পড়া শেষ করলেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন। দেখতে দেখতে রাত 10:30 বেজে গেল। তিনি জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলেন, একা একা এত রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়া ঠিক হবে কিনা। তাই হোক, মনের ভয় দূর করে আল্লাহর নাম নিয়ে তিনি ওযু করে বের হলেন। তো উনি মসজিদে যাওয়ার জন্য তো রওনা দিয়েছেন। যেহেতু মসজিদে তালা দেয়া থাকে না, তাই অনায়াসে তিনি মসজিদে ঢুকে পড়লেন। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে কুপি বাতি বের করে জ্বালিয়ে দিলেন। এরপর তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। নামাজ শেষ করে তিনি মোরাকাবায় বসলেন। সবকিছু শেষ করে বের হতে হতে তার 3টা বেজে গেল আনুমানিক। সেদিন কোনো সমস্যাই হলো না। দাদা মনে মনে সাহস পেলেন আর ভাবলেন, যতদিন না সরল মিয়া ফিরে আসেন ততদিন তিনি একাই নামাজ পড়বেন। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখা ভালো। আমরা ওই তাহাজ্জুদের নামাজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কিন্তু শুরু হয় এশার সালাতের পর থেকে। আর অনেকেই রাত 12টার পরেও সালাত আদায় করেন তাহাজ্জুদের সালাত। উত্তম হচ্ছে ঘুম থেকে উঠে ফজরের আজানের আগে সালাত আদায় করা, এটা হলো উত্তম। কিন্তু এছাড়াও আপনি ঘুমাতে যাওয়ার আগেও তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। এই কারণেই কিন্তু আবিদ ভাইয়ের দাদা এভাবেই সালাত আদায় করতেন। তো যাই হোক, পরের দিন আবারও তিনি অফিস থেকে এসে খেয়ে দিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে বিশ্রাম নিতে লাগলেন। রাত 10:30 বাজার পর তিনি ওযু করতে বের হলেন। এরপর তিনি মসজিদে ঢুকলেন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। তিনি 1 রাকাত নামাজ পড়ার পর হঠাৎ শুনতে পেলেন জানালায় কেউ ধুমধাম আওয়াজ করছে। এমন মনে হচ্ছে যে সে জানালাই ভেঙে ফেলবে। তো তিনি ভাবলেন
আহ, বাতাসের জন্য হয়তো জানালা এদিক ওদিক করছে। তো ওইদিকে তিনি পাত্তা না দিয়ে উনি ওনার মতো করে সালাত আদায় করতে লাগলেন। সালাত শেষ করে মোরাকাবা করলেন, এরপর বের হলেন। সেদিনও কোনো সমস্যা হয়নি। পরের দিন তিনি আবারও একই সময় তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যখন মসজিদে গেলেন, সেদিন ঘটল আরেকটি ঘটনা। তিনি এক রাকাত সালাত শেষ করে যখন দাঁড়াতে যাবেন, তখনই মসজিদের টিনে অনবরত ঢিল ছোড়ার আওয়াজ আসতে লাগলো। তিনি মনে মনে ভয় পেতে লাগলেন। কোনো মতে সালাত শেষ করে দ্রুত তিনি বাসায় চলে এলেন। সেদিন আর মোরাকাবা করলেন না, আর তিনি মনে মনে এইগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলেন যে কি হলো, কিসের শব্দ হলো। তো যাই হোক, পরের দিন তিনি ঠিক করলেন আজকে মসজিদে না গিয়ে বাসার জানালা দিয়ে দেখবেন রহস্যটা আসলে কি, কারা রাতের বেলা এরকম করে, মসজিদের টিনের উপর শব্দ করে, তারপর ঢিল ছুঁড়ে, এগুলো কারা। তো যেইভাবে সেই কাজ। সেদিন তিনি রাত 10:30 যখন বেজে গেছে, তখন তিনি জানালাটা হালকা খোলা রেখে মসজিদের দিকে তাকিয়ে থাকলেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তিনি কিছুই দেখতে পেলেন না। এইভাবে রাত 3টা অবধি তিনি জেগে থাকলেন, কিন্তু কিছুই যখন দেখতে পেলেন না, তখন তিনি বাসায় তাহাজ্জুদের সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন। পরের দিন তিনি আবার ঠিক করলেন তিনি মসজিদে গিয়েই তাহাজ্জুদের সালাত আদায় করবেন আর কি। কারণ যেহেতু আগের দিন রাতের বেলা তিনি কিছুই দেখেননি, হয়তো তার মনের ভুলের জন্যই তিনি এসব শুনতে পাচ্ছেন। কারণ তিনি এত রাতে একা একা নামাজ পড়েন, তো এরকম মনে হওয়াটা স্বাভাবিক। কই, যখন সরল মিয়া ছিল তখন তো এরকম হয়নি, তাই এখনই কেন হচ্ছে। যাই হোক, সেদিন রাতে তিনি অজু করে মসজিদের দিকে রওনা হলেন। সেদিন কিন্তু পুরো নামাজ খুব ভালোভাবেই তিনি শেষ করলেন, কিন্তু ঘটনা ঘটলো তিনি যখন মোরাকাবায় বসলেন ঠিক তখনই। তার ভাষ্য মতে একটা প্রকাণ্ড গাছ টিনের চালের উপর পড়লে যেমন বিকট আওয়াজ হয়, ঠিক তেমনি আওয়াজ হলো। তিনি আতঙ্কে লাফ দিয়ে উঠলেন, আর মসজিদ থেকে বের হয়ে এক দৌড়ে তিনি রুমে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিলেন। এক গ্লাস পানি খেয়ে জানালা দিয়ে মসজিদের দিকে তাকিয়ে থাকলেন। দেখলেন মসজিদের সবকিছুই তো স্বাভাবিক, টিনের চালের উপর কিন্তু কোনো গাছই ভেঙে পড়েনি। সেদিন রাতে তিনি ভয়ে আর ঘুমাতেই পারলেন না। ফজরের আযান হওয়ার পর তিনি মসজিদে গেলেন। তখন তিনি মসজিদের হুজুরের সাথে কথা বলেন এই বিষয়ে। তার মুখে সব কথা শুনে মসজিদের হুজুর, মানে ইমাম সাহেব যিনি, তিনি জিহবায় কামড় দেন আর তাকে বলেন, আপনি করেছেন কি? এই জায়গায় আপনারা রাতের বেলা একা একা আসেন? এই আশেপাশের জায়গাটা কিন্তু খুব খারাপ রাতের বেলায়, এখানে ভুলেও কেউ আসে না, আর আপনারা এসে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার এখন কয়েকদিন হলো আপনি একা একা তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন। আল্লাহর রহমত যে আপনি বেঁচে আছেন, না হলে আপনাকে প্রথম দিনেই মেরে ফেলতো। কয়েকটা খারাপ জিন পরিবার এখানে থাকে, অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের এখান থেকে তাড়ানো সম্ভব হয়নি। এমনই এইখানে একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে কোনো এক লোককে উল্টো করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। লোকজন এই কারণে এখানে রাতের বেলা আসে না, আসলেও একা একা আসে না। এসব কথা শুনে তিনি বাসায় গিয়ে এসব ভাবতে থাকেন, এবং তিনি এই পূর্বের ঘটনা চিন্তা করে, প্রথম দিকে তো তিনি ভয় পাননি, কিন্তু পূর্বের ঘটনা চিন্তা করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, আর ঠিক করেন আর চাকরি করবেন না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে যাবেন। তো উনি কিছুটা সুস্থ হওয়ার পর উনি ওনার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে তিনি আবারও আগের মতো ইমামতি করা শুরু করেন। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, প্রিয় লিসেনার্স। তিনি যখন মসজিদে একা নামাজ পড়তেন, তখনই কোনো না কোনো সমস্যা হতো। এই যেমন হঠাৎ করে মসজিদের ভিতর প্রচন্ড ঠান্ডা লাগতো, মানে ঠান্ডা হয়ে যেত মসজিদ, অথচ তখন কিন্তু গরমকাল। তিনি যখন নামাজ আদায় করতেন, তখন তার মনে হতো সেখানে পেছনে কেউ না কেউ হাঁটছে। নামাজ আদায়রত অবস্থায় তিনি কান্নার আওয়াজও শুনতে পেতেন।
কোনো কোনো ওয়াক্তে যখন মানে উনি একা একা নামাজ আদায় করতেন তখনই কিন্তু এই সমস্যাগুলো হতো, যখন ওই অন্য লোক থাকতো তখন কিন্তু এই সমস্যাগুলো হতো না। যখন এই সমস্যাগুলো হচ্ছিল তখন তিনি ঠিক করলেন বড় একটা হুজুর দেখাবেন। অনেক খোঁজাখুঁজি করে একটা ভালো হুজুরের সন্ধানও তিনি পেয়ে গেলেন। একদিন সময় করে তিনি দেখা করতে গেলেন হুজুরের সাথে। হুজুর তাকে অন্য একদিন এশার নামাজ পড়ে তার সাথে দেখা করার জন্য আসতে বললেন, আর কিছু সূরা কালাম পড়ে তাকে ফু দিয়ে দিলেন। হুজুরের কথা মতোই তিনি পরদিন রওনা হলেন ঈশান নামাজের পর, যাতে করে তার সাথে দেখা করা যায়। বলে রাখা ভালো, সেটি হচ্ছে এই আবিদ ভাইয়ের যে গ্রাম, চর গড়পাড়া গ্রাম, এটার পাশে একটি ছোট্ট জায়গা রয়েছে, তার নাম হচ্ছে ভূত গেরো। কথিত আছে এই জায়গায় নাকি অনেক আগে মানুষকে অর্ধেক মাটিতে পুঁতে পা উপর করে ফেলে রাখা হতো। কারা যে এই ঘটনা ঘটাতো সেটা কিন্তু গ্রামবাসী কেউই দেখেনি। তবে শোনা যায় এটা খারাপ কোনো জিনদের কাজ ছিল। আর ভূতে যেহেতু তাদেরকে মাটিতে গেড়ে রাখতো, এই জন্যই মূলত ওই এলাকার নাম হয়ে গিয়েছিল ভূত গেরো। তো যাই হোক, তিনি সেই ভূত গেরোর পথ দিয়েই যাওয়া শুরু করেন, কারণ তাকে এই পথ দিয়েই যেতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই যাওয়ার, সেই হুজুরের বাড়িতে যাওয়ার। তো গ্রামের রাস্তায় আগের দিনে কিন্তু মাগরিবের নামাজের পরপরই শুনশান হয়ে যেত। এখন তাকে তো যেতে হবে, যেহেতু তার বিভিন্ন সমস্যা হচ্ছিল, তাই তিনি ভয় না পেয়ে সেই হুজুরের বাড়িতে যেতে লাগলেন। কিছু দূর যাবার পর তিনি দেখেন একটা লম্বা বাঁশ তার সামনে আড়াআড়িভাবে রাস্তার উপর পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি ঠিক কি করবেন। মনে মনে ভাবলেন আশেপাশে ফাঁকা, এইখানে এত রাতে বাঁশ পড়ে আছে কেন? তো তিনি ঠিক করলেন তিনি পাশ কাটিয়ে চলে যাবেন, মানে বাঁশের উপর দিয়ে যাবেন না। তিনি বাঁশের যেই মাথা রয়েছে, প্রয়োজনে রাস্তা থেকে নেমে সেদিক উল্টো মানে ঘুরে, মানে মাথার দিক দিয়ে ঘুরে উনি আবার রাস্তায় উঠবেন, কিন্তু তিনি বাঁশের উপর দিয়ে যাবেন না। যখনই তিনি বাঁশটাকে পাশ কাটিয়ে কিছুটা সামনে গিয়েছেন, তখনই বাঁশটা বিকট শব্দে উপরে উঠে যায়। তখন তিনি সেখান থেকে ভয়ে এক দৌড়ে কিছু দূর সামনে এগিয়ে যান। আর উনি কিন্তু জানতেন যে রাতের বেলা এভাবে বাঁশের উপর দিয়ে যাওয়া ঠিক নয়, বাঁশ এরকম রাস্তায় পড়ে থাকে, যখনই কেউ পা দেবে সাথে সাথে বাসটি খাড়া হয়ে যায়। এরকম কিন্তু সমস্যা অনেক সময় ঘটেছে, সেই বিষয়গুলো তিনি জানতেন। এই কারণে তিনি মূলত বেশ রাস্তা থেকে নেমে বেশ খানিকটা পথ ঘুরে তারপরে গিয়েছিলেন। তিনি মনে মনে কিন্তু অনেক ভয় পাচ্ছিলেন, কিন্তু এখন যদি আবার ফিরে আসে তাহলে তো হুজুরের সাথে দেখা করা হবে না। তাই তিনি হুজুরের বাড়ির দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকেন। কিছুক্ষণ পর তিনি দেখেন অনেকগুলো ইঁদুর রাস্তা দিয়ে ছোটাছুটি করছে। সাধারণত এগুলো মানে এতগুলো ইঁদুর কখনো একসাথে চলাফেরা করে না। ইঁদুরগুলো কি হচ্ছিল, তার পায়ে উঠে যাচ্ছিল। তখন তিনি পা ঝাড়ি দিয়ে ফেলে দেন, এই মানে পা ঝাড়ি দেন এবং ওই ইঁদুরগুলো তার পা থেকে পড়ে যায়। তখন তিনি দৌড় দেন। তার হিসাব মতে হুজুরের বাড়ি পৌঁছানোর তখনও আরো প্রায় 15 মিনিট বাকি রয়েছে। রাস্তার পাশে তিনি একটা কবর দেখতে পান এবং সেই কবর দেখতে পেয়ে সেই কবরের পাশে থেমে যান। কারণ হলো সেখানে তিনি দেখতে পান ওই যে ইঁদুরগুলো তার পেছন পেছন আসছিল, সেগুলো কবরের কাছে এসে মুহূর্তেই সাপ হয়ে রাস্তা থেকে শো শো শব্দ করে নিচে নেমে গেল। তার সামনে কিন্তু ভীষণ বিপদ, এটি তিনি বুঝতে পারছিলেন। তার কিন্তু সামনে আর আগাবার সাহস হচ্ছিল না। কিন্তু সমস্যা হলো তিনি যখনই ওই কবর ওই জায়গা থেকে সরে আসেন, তখনই ওই সাপগুলো তার দিকে তেড়ে আসে। এখন উনি যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, সাপগুলো কিছু বলে না। কি একটা বিপদ চিন্তা করেন প্রিয় লিসেনার্স, যে তিনি ওই জায়গা থেকে সরতে পারছিলেন না। ওই জায়গা থেকে সরলেও, আগায় গেলে বা পিছিয়ে গেলে ওই সাপগুলো তার দিকে তেড়ে আসা শুরু করে। আবার যখন কবরের সামনে চলে যায় তখন সাপ কিছু বলে না, দূরে থাকে। এই কারণে তিনি কিছুতেই সেই জায়গা থেকে আসলে সরে যেতে পারছিলেন না, তিনি ওই জায়গায় আটকে যান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান দুটো লোক কথা বলতে বলতে রাস্তা দিয়ে
আসছে। তখন তিনি সাহস ফিরে পান এবং তাদের পেছন পেছন যেতে থাকেন। যখনই ওই দুটো লোক আসছে তখনই কিন্তু তিনি দেখেন যে ওই সাপগুলো আর দেখা যাচ্ছে না। আর যখন তিনি ওই দুটো লোকের পেছন পেছন হাঁটা শুরু করেছেন তখন কিন্তু আর কোনো সাপ টাপ নাই, কিছু নেই। ওই লোক দুটো ঠিক হুজুরের বাড়ির পাশ দিয়েই চলে যায়। তখন তিনি হুজুরের বাড়িতে প্রবেশ করেন। হুজুর তাকে বিশ্রাম নিতে বলেন আর তার সাথে ঘটে যাওয়া সব কিছু শোনেন। হুজুর তাকে ঝাড়ফুঁক করে পানি পরা দেন। তারপর তাকে বলেন যে পরের দিন জোহরের নামাজের পর তুমি আসো। এখানে কি সমস্যা, সেটা হচ্ছে যেহেতু তার সাথে একটু আগে ভয়ানক কিছু ঘটনা ঘটেছে, এই কারণে তিনি মনে মনে চাইছিলেন সেই হুজুর তাকে বলুক আজকে রাত্রে যেন তিনি এই বাড়িতে থেকে যান, কারণ তিনি মারাত্মক ভয় পেয়েছিলেন। এখন লজ্জায় তিনি মুখ ফুটে বলতেও পারছিলেন না থাকার কথা। তো মনের সাহস এনে তিনি রওনা হয়ে যান বাড়ির উদ্দেশ্যে। হুজুরের বাসা থেকে বের হতেই সামান্য একটু পথ এগিয়েছেন, তখনই তিনি ওই যে একটু আগে যেই দুটো লোককে দেখেছিলেন, যে যখন ওই কবরের কাছে তিনি আটকে গিয়েছিলেন সাপের ভয়ে, দুটো লোক এসেছিল, তখন ওই দুটো লোককে আবার দেখতে পান যে তারা হেঁটে আসছে। তখন দাদা মনে মনে সাহস পান। ওই লোক দুটি তার থেকে আনুমানিক 10 থেকে 15 হাত সামনে হাঁটছিলেন। তিনি তাদের সাথে কথা বলার জন্য ডাক দেন, কিন্তু লোক দুটো তার কোনো কথার উত্তরই দিচ্ছে না। তারা তাদের মতো করে নিজেরা বিড়বিড় করে কথা বলতে বলতে যাচ্ছে। তাদের অনেক চেষ্টা করেছিলেন তিনি ধরার, মানে পায়ে হেঁটে ধরার জন্য, কিন্তু পারছিলেন না। এক পর্যায়ে তিনি দৌড় দেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে ধরতে পারছিলেন না। তো যাই হোক, তাদের সাথে হাঁটতে হাঁটতে, মানে তাদের পিছনে হাঁটতে হাঁটতে তিনি তার বাড়ির সামনে চলে আসেন। মানে ওই লোকগুলো আবার দাদার বাড়ির সামনে দিয়ে চলে যায় যে রাস্তা রয়েছে। তখন মানে দাদা চিন্তা করেন যে ভালোই হলো, এই লোক দুটো আমার বাড়ির পাশ দিয়ে গেল, ভালো কি ওনাদের সাথে কথা না বললেও, ওনাদের ধরতে না পারলেও ওনাদের সঙ্গ পাওয়া গেল। তো উনি আসলে ঘুণাক্ষরও টের পাননি যে আচ্ছা এই লোকগুলোকে যে আমি দৌড়ে ধরতে পারছি না, ঘটনা কি। তাই হোক, যখন তিনি দেখেন যে ওনার বাড়ির কাছাকাছি তিনি চলে এসেছেন, মানে বাড়ির কাছে চলে এসেছেন, ওই লোক দুটো কিছুটা সামনের দিকে আছে। এরপরে হঠাৎ করে তাকিয়ে দেখেন যে ওই লোক দুটো কিন্তু আর নেই। তখন তিনি এই বিষয়ে আর তেমন কিছু ভাবেননি। তিনি মনে করছেন হয়তো বা রাত তো, অন্ধকার হারিয়ে গেছে অন্ধকারের মধ্যে। এই বিষয়গুলো নিয়ে উনি ফার্দার আর কিছু ভাবেননি। তিনি বাসায় ঢুকে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন জোহরের নামাজ পড়ে দাদা সেই হুজুরের বাড়িতে যান এবং তিনি হুজুরকে বলে যে কাল রাতে, মানে ওই হুজুর তাকে বলে আর কি, দাদাকে বলে যে কাল রাতে আপনার কোনো সমস্যা হয়নি তো? উত্তরে দাদা বলেন যে সমস্যা হয়নি, তবে আমি দুটো লোক দেখেছিলাম, অনেক ডাকলাম কিন্তু আমার কথার কোনো উত্তরই দিল না, ভ্রুক্ষেপই করলো না, এমনকি আমি দৌড়েও তাদের ধরতে পারলাম না, বুঝলাম না সমস্যা কি হলো। তখন হুজুর মুচকি হেসে তাকে বললেন যে বাবা, তুমি কালকে রাত্রে আসার সময় যে দুটো লোককে দেখেছিলে, যখন তুমি কবরের কাছে আটকে গিয়েছিলে, দুষ্ট জিনেরা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছিল, ওই সময় দুটো লোক ওদিক দিয়ে হেঁটে আসছিল, যার কারণে ওরা তোমাকে ক্ষতি করতে পারেনি। আর তুমি আমার বাসা থেকে ফিরে যাওয়ার সময় যে দুজনকে দেখেছিলে, একই লোক দুটি, এরা মূলত আসলে কোনো মানুষ নয়, এরা আমারই পালিত জিন। রাস্তা তোমার বিপদ হতে পারে ভেবে আমি আগেই ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ রাস্তাটা ভালো না। আবার তুমি যখন বললে তোমার সাথে ঘটা ঘটনা হলো, তখন আমি আবার ওদেরকে পাঠিয়ে দেই যেন তুমি ভয় না পাও আর সুস্থভাবে বাড়িতে যেতে পারো। তখন তিনি সব কিছু বুঝতে পারেন যে আসলে আগের রাত্রে দুইবার যে ঘটনা ঘটেছিল, দুজন লোককে দেখেছিল, এরা আসলে মানুষ নয়। তো যাই হোক, হুজুর তাকে কিছু আমল দেন আর বলেন মসজিদে একা নামাজ পড়ার আগে সেগুলো পড়ে নিতে। দাদা হুজুরের কথা মতো কাজ করেন, এরপর থেকে এমন কোনো সমস্যাই হয়নি। কিন্তু এর পরেও কিন্তু আরো ঘটনা ঘটে। হুজুরের বাড়ি থেকে ফিরে আসার কিছুদিনের মধ্যে ঘটে আরো একটি ঘটনা। দাদা যখন মসজিদে একা নামাজ পড়তেন, তখন 3টা সাপ
তার আশেপাশে ফুসফুস শব্দ করত, কিন্তু তাকে কিন্তু কিছুই করতো না, মানে কোনো ক্ষতি করতো না। একদিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা কালো কাপড় পরা অবয়ব তাকে বলছে, তুই তো বেঁচে গেলি, এখন তোর সন্তানদের কে বাঁচাবে? তিনি ঘুম থেকে উঠে সবকিছু মনে করতে পারছিলেন, আর বাজে স্বপ্ন ভেবে পাত্তা না দিয়ে তিনি স্বাভাবিকভাবে চলতে থাকেন। প্রায় বছর খানেকের মধ্যেই তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার বয়স যখন 1.5 মাস বয়স, তখন প্রচন্ড ঠান্ডা লেগে সে পুত্র সন্তান মারা যান। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আর আবিদ ভাইয়ের দাদা সেই স্বপ্নের কথা রীতিমতো ভুলেই গিয়েছেন। তখন বছরখানেক পর ওনার আরো একটি সন্তান হয়। ধীরে ধীরে সেও বড় হতে থাকে। আর তার বয়স যখন আবার 3 বছর, তখন আবিদ ভাইয়ের দাদার ঘরে আরো একটি সন্তান জন্ম হয়, মানে তার আবিদ ভাইয়ের মানে 3 নাম্বার কাকা আর কি। দুজনেই বড় হতে থাকেন। তাদের বিশেষ করে আবিদ ভাইয়ের দাদার বড় সন্তান, সে তো মারা গিয়েছেন ঠান্ডা লেগে আর কি। তো দুজনেই জীবিত ছিলেন, বড় হতে থাকেন। একবার কি হয় যে আবিদ ভাইয়ের দ্বিতীয় কাকা, মানে ওনার দাদার যে দ্বিতীয় সন্তান, তার বয়স তখন 5 বছর। আর তার ছোট ভাইকে তিনি কোলে করে নিয়ে খেলছিলেন। দুজনে খেলতে খেলতে হঠাৎ করে আবিদ ভাইয়ের দ্বিতীয় কাকা, মানে ওনার দাদার দ্বিতীয় সন্তান, হঠাৎ করে তার ছোট ভাই মানে আবিদ ভাইয়ের তৃতীয় কাকার মাথায় জোরে আঘাত করে। আর সাথে সাথে ওই 2 বছর বয়সী বাচ্চা মারা যান। আবিদ ভাইয়ের দাদা চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন। আর এর মধ্যে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। যখন ছোট ভাইকে আঘাত করেছেন, ছোট ভাই মারা গিয়েছে, আর তার বয়স তো 5 বছর, সেও তো এমন কিছু বোঝে না, তখন তিনি লাফ দিয়ে, মানে মাটির উপর থেকে উপর দিকে লাফ দেন এবং মানে তার লাফ দিয়ে মাটিতে পড়ে যান, এবং এই মুখটা পড়ে বল মাটির উপরে, মানে মনে হচ্ছে যে ইচ্ছা করে মাটির উপর ঠাস করে পড়ে গিয়েছেন। তো উপর হয়ে পড়ার সাথে সাথে তার ঠোঁট কেটে, নাক ফেটে, মুখ দিয়ে মানে দাঁতে আঘাত লাগে, সব এই জায়গাগুলো দিয়ে রক্ত বের হতে শুরু করে। হঠাৎ করে তার এমন আচরণ দেখে সবাই খুবই ভয় পায় এবং অবাক হয়। কিন্তু এই ঘটনার কয়েকদিনের মধ্যে আবিদ ভাইয়ের এই দ্বিতীয় কাকা, মানে তার দাদার দ্বিতীয় সন্তান, সেও মারা যায়। 3টা সন্তান এভাবে মারা গেল। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটা 2 বছর আগের। জাহিবের পরিচিত একজন অসুস্থ ছিল, তো তার কাছে চার্চের টাকা আছে কিছু, সেই টাকাটা পৌঁছে দিতে বলেছিলেন। তো আমি বলতে চাই যে জাহিদ ভাই হচ্ছে অলমোস্ট নিশাচর প্রাণীদের মতো। দিনের আলো জাহিদ ভাই সহ্য হয় না। এছাড়া জাহিদ ভাই দিনের বেলা যে যখন বের হয় তখন তার শরীর খারাপ লাগে। তো ওই লোক বিশ্বাসই কাউকে পাচ্ছিল না, তাই জাহিদ ভাই যেতে রাজি হয়। তো জাহিদ ভাই তার দেয়া ঠিকানা মোতাবেক একটা চার্চে যায়, মেইন গেট দিয়ে প্রবেশ করে। তখন ছিল দুপুর, আর প্রথমবার চার্চে গিয়েছে, তাই চার্চের সবুজ পরিবেশটা জাহিদ ভাই বেশ ভালো লাগছিল। টাকাতে যে চার্চ পেয়েছে তার একটা ডকুমেন্ট চেয়েছিল জাহিদ ভাই, তাই একজন ফাদার তাকে অপেক্ষা করতে বলে বা ভেতরে, তাই তিনি বাইরে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি শুনে পেছনে ঘুরে দাঁড়ায় তিনি দেখতে পায় একটা মেয়ে এলোমেলো চুলে এদিক ওদিক দৌড়াচ্ছে। সিকিউরিটি এবং বেশ কয়েকজন মহিলা তাকে ধরার চেষ্টা করছিল। তো জাহিদ ভাই বলেছিল আগে, আপনারা জানেন সে কিছু দেখে, কিছু বুঝতে পারে। জাহিদ ভাই দেখলো কালো পশমে ভরা একজন মানুষের মতো কেউ সেই মেয়েটার পিছে বসে আছে। আর সারা ওই লোকটার মহিলার ওই মানে মানুষটার সারা শরীরে পশম। জাহিদ ভাই এমন কিছু দেখে কিছু বুঝে কিছু বোঝাবার আগেই হঠাৎ করে নিজের অজান্তেই তার আঙ্গুল দিয়ে একটা তুড়ি দেয়, এবং তিনি তুড়ি দেওয়ার সময় দেখে তার আঙ্গুলে সেই রিং পরা ছিল। তখনই সেই তুড়ি মারার শব্দটায় মেয়েটা কানের কাছে চলে যায়। মেয়েটা সেই জায়গায় দাঁড়িয়ে যায়। মেয়েটা জাহিদ ভাইয়ের দিকে তাকায়। মেয়েটা তখন মানে ঘের ঘের করছিল। তখন তার মুখ দিয়ে সাদা ফেন আসছিল। সে তাকিয়ে থাকলো, আর জাহিদ ভাই চোখের ইশারা দিয়ে মেয়েটার মধ্যে থাকা খারাপ জিনটাকে ইশারার মাধ্যমে বলল, ভেতরে যা। অনেকে ইশারা দিয়ে দেখায় না, ভেতরে যা, এরকম ভাবে। এই চোখের ইশারায় তাকে বলছিল
মেয়েটাকে বেশ কয়েকজন ভেতরে নিয়ে যায়। যাওয়ার সময় জাহিদ ভাইকে লক্ষ্য করে সে থুতু মেরে যায়। সবাই এটা বুঝেছিল যে মেয়েটা জাহিদ ভাইকেই দেখছে। জাহিদ ভাইয়ের জন্য পরিবেশটা বেশ অস্বস্তিকর লাগতে লাগলো। যেই ফাদার তাকে একটা প্যাড নোট টাকা যেটা মানে দিয়েছে, টাকা যে মানে টাকা যেতে পেয়েছে সেটা যে দিবে, সেটা দিতে যেয়ে দেখলো যে তিনি ওই লোক মানে জাহিদ ভাইকে দাঁড়িয়ে আছে, জাহিদ ভাইকে দেখলো যে তিনি দাঁড়িয়ে আছে। তো জাহিদ ভাইকে তিনি ডাকেন, ওনার কাছে যায়, ওই প্যাড নোটটা নিয়ে জাহিদ ভাই বের হয়ে যায়। বের হওয়ার সময় সিকিউরিটি একজন জাহিদ ভাইকে এসে ডাকে, বলে যে আপনাকে ফাদার ডেকেছেন। তো জাহিদ ভাই ইচ্ছা করেই যা কারোরই নাম বলছে না এবং ছদ্মনাম এখানে ব্যবহৃত হচ্ছে না। তো জাহিদ ভাই দেখলো সেই ফাদারের কাছে দানের টাকা দিয়েছিল যে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি জাহিদ ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নেন এবং জাহিদ ভাই সেখান থেকে চলে আসে। সেদিনের পর একদিন একদিন বিকালে জাহিদ ভাইয়ের কাছে সেই ফাদারের ফোন আসে। জাহিদ ভাই তাকে দেখা করতে বলেন। তিনি জাহিদ ভাইকে বলেন যে সেদিনের ঘটনা নিয়ে তিনি অনেক কিছু জিজ্ঞাসা করেন। আলাপ আলোচনার পর তিনি মেয়েটার সমস্যা বলতে শুরু করে। মেয়েটার নাম হচ্ছে মারিয়া, বয়স 23 বছর। মাস 3 আগে সে তার 2 বান্ধবীকে নিয়ে একটা সিমেট্রিতে ঘুরতে গিয়েছিল, ঢাকা শহরের একটা সিমেট্রি। সেখানে মারিয়া তার দাদির গ্রেভে মানে কবরে ফুল দিতে গিয়েছিল, যেহেতু তার দাদি মারা গিয়েছিল অনেক দিন আগে। আসলে তারা গিয়েছিল কিছু ফিল করতে, অনুভব করতে। মারিয়া এবং তার বান্ধবীরা আত্মার সাথে কমিউনিকেট করার জন্য প্ল্যান সেট করে। সেখানে মূলত তারা গোল হয়ে বসে, তারা প্রত্যেকের হাত ধরে কিছু মন্ত্র বা যাই হোক পাঠ করছিল, যেটা কারোরই কনসার্ন না। তখন মাগরিবের আজান দিতে 20 মিনিট বাকি। হঠাৎ করে তারা শীত অনুভব করতে থাকে। তাদের মনে হচ্ছিল কেউ তাদের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময় সিমেট্রির গার্ড তাদের বের হয়ে যেতে বলে। তারা তখন সেখান থেকে ফিরে আসে যার যার বাসায়। মারিয়া তার ঘরে ঢুকে দেখতে পায় তার বই খাতা, বিছানার চাদর বালি সব কিছু এলোমেলো হয়ে আছে। আর দেয়ালে জল ছাপের মতো একটা লেখা আছে। লেখাটা ছিল, তুই মরবি। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে সে ঘর থেকে বের হয়ে যায়, বাবা মাকে ডেকে তাদের রুমে নিয়ে আসে। তারা এসে ঠিকই দেখেন ঘরে এলোমেলো, কিন্তু দেয়ালে কিছুই লেখা ছিল না। আর তখন তার এক বান্ধবী যে সিমেট্রিতে ছিল সে মারিয়াকে ফোন দেয় এবং সেই কথাগুলোই বলে, যে অবস্থা মারিয়ার বাসার মধ্যে ছিল। কিন্তু তফাৎ ছিল সেই বান্ধবী দেয়ালে কোনো জল ছাপ ছিল না। সেদিন রাতে মারিয়া ঘুমিয়েছিল। মারিয়ার স্বপ্নে দেখতে লাগলো মারিয়ার মা মারিয়ার ঘরে ঢুকে সে মারিয়ার বিছানার চারিপাশে ঘোরাফেরা করছিল এবং বিড়বিড় করে কিছু পড়ছিল। আর তখন মারিয়ার ঘুম ভেঙে যায় এবং মারিয়া দেখতে পায় তার মা বাস্তবেই ওর বিছানার চারপাশে ঘুরছে। মারিয়ার মা বলে, যখন ডাক দিল সেই মূর্তিটা থেমে যায়। মা বলে যখন ডাক দিল, মারিয়ার মা কি তার মাকে মারিয়া যখন মা বলে ডাকতো, তখন সে মূর্তিটা থেমে যায় ও মারিয়ার দিকে তাকায়। মারিয়া ভয়ে শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করতে পারছিল না। তখন সেই ছায়া মূর্তিটি মারিয়ার গলা চেপে ধরে, বিছানা থেকে তুলে দেয়ালে ছুঁড়ে মারে। আর তখন মারিয়ার আর কিছু মনে ছিল না। সকালে মারিয়ার ঘুম ভাঙে। মারিয়ার মা ওর সেবা করছিল। সেই রাতে ঘটনা সে তার মাকে বলে এবং বলে দেয় তারা কি করেছিল সেদিন বিকালে। এটা শুনে মারিয়ার মা মারিয়াকে খুব বকাঝকা করে এবং সেদিন তাকে একজন ফাদারের কাছে নিয়ে যায়। ফাদার তাকে তাদের মতো করে ঝাড়ফুঁক দিয়ে দেয়, সাথে ছোট একটা হলি ক্রস দিয়ে দেয় গলায় পরার জন্য। সেদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায় গরমের কারণে। মারিয়া উঠে বসলো। সে টের পায় কিছু একটা তার পেটের উপর বসেছিল, যা উঠে বসার কারণে বিছানায় কাত হয়ে অন্ধকার থাকায় সে বুঝতে পারেনি। সে শুনতে পাচ্ছিল কুকুর যেভাবে পানি খায় সেভাবে পানি খাওয়ার শব্দ আসছিল। সে আলো জ্বালিয়ে দেখতে পায় কুচকুচে কালো বর্ণের একটা মানুষ এক হাতে রক্ত নিয়ে সেই রক্ত চুমুক দিয়ে খাচ্ছে। আর তার সামনে কয়েকটা ছাগলের মাথাহীন শরীর পড়ে আছে, আর মাথাগুলো মারিয়ার বিছানায় পড়ে আছে। এটা দেখে মারিয়া চিৎকার করে চোখ বন্ধ করে আর তার মা বাবাকে ডাকে। কেউ শুনছিল না। মারিয়া শুনতে পায় ভয়ানক একটা কণ্ঠে তাকে সেই কালো মূর্তিটা বলছে, চুপ। অন্ধকারে সে দেখতে পায় সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে। তার কাছে এসে বলে, তুই মরবি, তোকে মরতে হবে, তোকে নিতে এসেছি আমি। তখন সে মারিয়ার গলা থেকে হলি ক্রসটা ছিঁড়ে নিয়ে ফেলে এবং মারিয়াকে দেখিয়ে বলে, তোকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ সেই মূর্তি প্রলয়ের মতো করে বলতে থাকে এক অজানা ভাষায়, মন্ত্রের মতো কিছু। কিভাবে লিখবে জাহিদ ভাই জানেন না। এমন হয়ে পড়ছিল যা শুনে মারিয়া নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সেই মন্ত্র পাঠের সাথে সাথে মারিয়া দুলছিল তাল মিলিয়ে। মারিয়ার মনে হচ্ছিল ওর ডান হাতের তালুটা কেমন গরম লাগছিল।
মারিয়া তাকিয়ে দেখে সেই নিকষ কালো মূর্তিটা ওনার ডান হাতের তালুর চামড়া যেভাবে কসাইরা চামড়া তুলে ফেলে সেইভাবে ওর ডান হাতের তালুর চামড়া তুলে ফেলে। এটা সে সহ্য করতে না পারে জ্ঞান হারিয়ে ফেলে। 2 দিন পর জ্ঞান ফেরে হাসপাতালের বেডে। পাশেই ওর মা, ওর হাতে ব্যান্ডেজ করা ছিল। জ্ঞান ফেরাতে তিনি মারিয়াকে জড়িয়ে ধরেন। উনি বলেন, কিরে মা, কি হয়েছে তোর, এমন করছিলি কেন তুই? আমরা তো তোকে কিছুই করি নেই, কিছুই বলি নেই, তুই কেন ঝাঁপ দিতে গেলি? আসলে মারিয়ার মা সকালে মেয়ের ঘরে গিয়ে দেখতে পান ওর হাতের তালু বিছানা এবং ঘরের কয়েক জায়গায় রক্ত ভরা। তিনি দেখে চিৎকার দিয়ে উঠে ওর বাবাকে ডেকে নিয়ে আসে। মারিয়া হুট করে তা দেখেই উঠেই দৌড়ে বারান্দার রেলিং উঠে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মারিয়ার বাবাকে ধরে ফেলে। মারিয়া তার মাকে রাতে সব বলে। মারিয়ার বাবা একজন ফাদারের কাছে আবারও যান। সেই ফাদার মারিয়ার বাসায় যান, ওদের বাড়িতে পানি ছিটান। যখন মারিয়ার উপর তিনি পানি ছিটান, মারিয়া ঠিক তখনই ওর মুখ থেকে থুতু বের করে ছুঁড়ে মারে, মোড়ামুড়ি শুরু করে দেয়। হা হা করে তাচ্ছিল্য ভরা হাসতে শুরু করে। তো ফাদার তাকে জিজ্ঞেস করে, কে তুমি, কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তখন সে ঘের ঘের কণ্ঠ বলে, আমি আমার পরিচয় জানার যোগ্যতা তোর নেই, কিন্তু আমি জানি তুই কে। তোর মায়ের নাম হীরামন, আর তুই হচ্ছিস কচুরিপানা। বললে সে থুতু মারতে থাকে। চলে যা, তোর উপরে যারা আছে তাদের ডেকে নিয়ে আয়। ফাদার তো যখন মেয়েটাকে বলে তোমার ছেড়ে দিতে হবে, তখন সে উত্তর দেয়, হ্যাঁ ছেড়ে তো দিবই, আগে মেরে ফেলবো তারপর ছাড়বো। তারপর যখন ওর শরীরের ভেতরে থাকা পোকাগুলা মরা শরীর খেয়ে খাবে, খেয়ে বড় হবে, তখন সেই পোকাগুলো খাবো বলে সে আবারও হাসি শুরু করে দিল। এরপর সে বলে, আমাকে খোঁচানোর জ্বালা সইতে পারবি না, চলে যা পাদ্রি, নাহলে তোর মা কোথায় থাকে আমি তা জানি। পরে ফাদার আর বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করে সেই বদ জিনটাকে সরিয়ে দেয়। ফাদার যাওয়ার সময় বলে, এই জিন কিন্তু আবার ফিরে আসবে, আপনার সিনিয়র কাউকে দেখান। তো মারিয়ার মা মারিয়ার সেই 2 বান্ধবীর সাথে দেখা করে যেদিন ওই সিমেট্রিতে তারা গিয়েছিল আসলে জানতে। উনি জানতে চান কী হয়েছিল সেদিন কেন এরকম, সে কী হয়েছিল যার কারণে তার মেয়ে ভুগছে। তার কেমন সদুত্তর কেউ দিতে পারেনি। তো এখানে যে 2 বান্ধবী ছিল তারা তাদের একজনের ঘরে এলোমেলো হয়েছিল, যেভাবে মারিয়ার ঘরে এলোমেলো ছিল, আরেকজনের কিছুই হয়নি। তো মারিয়া মায়ের সন্দেহ হয়, তাহলে এই মেয়েটাকে কিছু করেছে কিনা যার সাথে কোনো সমস্যা হয়নি। এর মধ্যে অন্য আরেকজন ফাদারের কাছে তারা মারিয়াকে নিয়ে যায়। প্রায় প্রতিদিন মারিয়াকে ঝাড়ফুঁক দেওয়া হতো, না হলে মারিয়া রাতে ঘুমাতে পারতো না। এভাবে 1 মাস চলার পর একদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায়। মারিয়া উঠে বসে, সে শুনতে পায় মারিয়ার মা তাকে ডাকছে। মারিয়া তার মার ঘরে যায়। গেট খুলে সে ঘরে ঢুকতেই মারিয়ার বুকটা কেঁপে ওঠে। মারিয়া দেখতে পায় তার বাবা ফ্লোরে পড়ে আছে, তারা সারা শরীরে রক্ত, মনে হচ্ছে যেন চামড়া তুলে ফেলেছে তার বাবার। তার শরীরে অসংখ্য খেকো পোকা কিলবিল করছে। আর মারিয়ার মা তার পাশে বসে একটা করে সেই পোকা তুলে নিয়ে খাচ্ছে। তার মুখটা রক্তে মাখানো। সে মারিয়াকে ইশারা দিয়ে 1 হাত দিয়ে তার বাবার শরীর থেকে সেই পোকাগুলো তুলে মারিয়ার দিকে বাড়িয়ে দেয়। তা দেখে মেয়েটা সেখান দিয়ে দৌড় দিয়ে নিজের ঘরে চলে আসে। চিৎকার করে সে সাহায্য চাইছিল বারান্দায় দাঁড়িয়ে। তখনই মেয়েটার মা বাবা এসে মেয়েটাকে শান্ত করে। ওকে বোঝানো হয় কিছুই হয়নি, সব ঠিক আছে। এইভাবে একটা দিন যাচ্ছিল। একদিন মারিয়াকে বড় ফাদারের কাছে নিয়ে যাওয়া হয়। বড় ফাদার ছিলেন অভিজ্ঞ। মারিয়াকে দেখিয়ে তিনি বলেন, এই দুষ্টু প্রেত এই বাচ্চাটাকে কেন জ্বালাচ্ছিস? তখন মারিয়া স্বাভাবিকভাবে বলল, ফাদার আমি তো কিছু করিনি। ফাদার বলে, না মা, তোমাকে কেন বলবো? আর ঠিক তখন মারিয়ার কানে ব্যথা শুরু হয়। বড় ফাদার তখন তার মতো করে প্রার্থনা করছিলেন। মারিয়া বলে, ফাদার কারেন্ট চলে যাবে। এটা বলা মাত্রই সেই ভবনের বিদ্যুৎ সংযোগ গোলযোগ বিকল হয়ে যায়। বড় ফাদার তখন বলে, এই দুষ্টু, তুই এমনটা করে কি দেখাতে চাস? তুই শক্তিশালী, ঈশ্বর তোদের নরকের আগুনে জ্বালাবে। আমি তোকে কিছু করার আগে মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন মারিয়ার হঠাৎ করে পুরো শরীর ঝাঁকাতে থাকে। একসময় ঝাঁকানি থামিয়ে বসে থাকা অবস্থায় দুলতে থাকে মারিয়া। তখন সে একটা কবিতা বলতে শুরু করে। কবিতা শেষ করে সে ফাদারের দিকে তাকিয়ে বলে, জানিস আমি কিভাবে জানি এই কবিতা? তোকে শুনেছি আমি পড়তে এই কবিতা। তখন ফাদার ঝাড়ফুঁক করে মারিয়াকে স্বাভাবিক করে। মারিয়াকে বাড়িতে পাঠিয়ে দেন এবং বলেন উনি কিছুদিন পর আসবেন তাদের বাসায়। বড় ফাদার মারিয়ার বাবাকে বলে সাবধান ওকে দেখে রাখতে, মনে হচ্ছে এটা একটা শয়তান। সেদিন রাতে বড় ফাদার ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি শুনতে পেলেন তার বাথরুমে কেউ পানির কল একবার চালু করছে আর একবার বন্ধ করছে। তিনি বাথরুমের গেট খুলে কাউকে দেখতে পাননি।
তখনই তিনি টের পেলেন ছোট বাচ্চা একটা মেয়ে হাসতে হাসতে তার পেছন দিয়ে দৌড় দিয়ে চলে গেল। তিনি ঘুরে তাকান এবং তখনই সেই ঘরের বিদ্যুৎ চলে যায়। তিনি চাপায় একটা শয়তানি হাসি শুনতে পাচ্ছিলেন যা তার চারপাশ থেকে আসছিল। ফাদার তখন তার কানে অনেক রকমের কান্না জড়িত কণ্ঠের কথা শুনছিল। ফাদার, আমাকে বাঁচান, আমি পড়ে যাচ্ছি। ফাদার, আমার জন্য প্রার্থনা করুন। ফাদার, আমি মোম জ্বালাতে পারছি না। এরকমের কথা তিনি শুনছিল। আর তখনই লোহার গ্রিলের লোহার রড দিয়ে বাড়ি মারলে যেমন একটা শব্দ হয় তেমন শব্দ হতে শুরু করলো জানালার গ্রিলে। তখন ফাদার তার মতো প্রার্থনা শুরু করলেন। এমন কিছুক্ষণ পরে সে ঘরে বিদ্যুৎ চলে আসে। ফাদার এতটুকু বুঝে গিয়েছিলেন মারিয়া কষ্ট দিচ্ছে সেই শয়তানটাই এসেছিল তাকে ধোঁকা দিতে। কিন্তু ফাদার ছিল সৎ এবং দৃঢ় মনোবলের মানুষ, কারণ তিনি ছিলেন একজনে মানে তার কথা আলাদা করে আমি নাই বলি, তাই সে তাকে ভয় দেখাতে পারেনি। বড় ফাদার মারিয়াদেরকে বাসায় যান। ফাদার বাসায় ঢোকার সময় মারিয়া চিৎকার চেঁচামেচি করছিল। ফাদার এসে ঝাড়ফুঁক করে জিজ্ঞেস করেন, কে তুমি? তোমার নাম কি? এভাবে কিছুক্ষণ চলার পর সে উত্তর দিল, পলি। ফাদার বলেন, আমি তোমার সাথে মজা করছি না, বলো তোমার নাম কি? কেন আমাদের মেয়েকে কষ্ট দিচ্ছ তুমি? তো সে অনেকক্ষণ মুখ হাঁ করে বলে, ও হ্যাঁ, তুমি জানতে চাও আমার নাম? আমার নাম ডেভিড। ফাদার জিজ্ঞেস করেন, মেয়েটার হাতের তালুর চামড়া তুমি কেন নিয়েছো? সে উত্তর দেয়, ও তো মরে যাবে। ও খুব সুন্দর, ওর চেয়ে সুন্দর ওর হাতের তালু, খুব সুগন্ধিময়, তাই আমি ওর হাতের তালু উপরে ফেলে আমার কাছে রেখে দিয়েছি। ফাদার বলেন, তুমি যদি আমাদের মেয়েকে পছন্দ করো তবে কেন তুমি তাকে মেরে ফেলতে চাও? কখনো দেখেছো কাউকে নিজের পছন্দের জিনিসকে ক্ষতি করতে? সে বলে, পাদ্রি, তুই চাল পছন্দ করিস? ফাদার বলেন, আমি ওর প্রশ্নের উত্তর চাই। সে বলে, আরে ধুর, তোর প্রশ্নের উত্তর দিয়ে আমার লাভ কি? এটা বলায় ফাদার আবার ঝাড়ফুঁক শুরু করেন। এরপর তিনি জিজ্ঞেস করেন, কেন আমাদের মেয়েকে তুমি ধরে রেখেছ? সে বলতে চায়নি। অনেক জোরাজুরি করার পর সে বলে, সাঁঝের বেলায় আমিও ঘুমাচ্ছিলাম, ও আমাকে জাগিয়েছে, আমন্ত্রণ করেছে, এসে দেখেও চলে যাচ্ছে। ওর পিছু নিয়ে ওর বাসা পর্যন্ত যাই। ওর ঘরে ঢোকার আগেই আমি ওর ঘরে যাই। এত সুন্দর ঘর আমার ভালো লাগেনি, ওলট পালট করে দিয়েছি। বাইরে আজানের শব্দে আমার খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণা পাচ্ছিলাম। মনে চাচ্ছিল টেনে ছিঁড়ে ফেলতে মারিয়াকে, কিন্তু হাতের কাছে পাইনি, তাই আমি ওকে ধরে ফেলেছি। পাদ্রি, আমি কোথাও যাব না, কেউ আমাকে কিছুই করতে পারবে না। তখন ফাদার ঝাড়ফুঁক দিতে শুরু করেন এবং এক পর্যায়ে মারিয়ার কালো বমি শুরু হয়। বমির সাথে সাথে সে মৃত শরীরের খেকো পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করে। এতটা বমি আর এত পোকা দেখে সহ্য করার মতো পরিবেশ ছিল না। সেই বমি থেকে একটা উৎকো বাজে গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সে বলতে থাকে, পাদ্রি থাম, না থামলে মারিয়ার কলিজা টিপে দেব। বড় ফাদার থামেন, বড় ফাদার বলে যে না, আমি থামবো না। তিনি ঝাড়ফুঁক করতে লাগলেন এবং এক সময় মারিয়া বেহুশ হয়ে যায়। সেদিন থেকে এক সপ্তাহ মারিয়া ভালো ছিল এবং একদিন মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কিছু করছিল। মারিয়া লক্ষ্য করে আয়নায় ও বসে আছে, কিন্তু আসলে তখন মারিয়া দাঁড়িয়ে ছিল। হঠাৎ আয়নায় মারিয়া কিছু একটা চিবাতে শুরু করে, আর ঠিক তখনই সে টের পাচ্ছিল সে মুখে কি উঁচু চিবাচ্ছে, আর তীব্র যন্ত্রণা তার মুখের ভেতর এবং ঠোঁটের পাশ দিয়ে রক্ত দিয়ে বের হতে শুরু করে। সে আয়নায় দেখতে পায় আয়নার মধ্যে থাকা মারিয়া জিভ বের করে কাঁচ দিয়ে জিভ কেটে বের করে ফেলেছে। আর তা দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে সেই ঘর থেকে পালিয়ে যায়। ওর মুখ রক্তাক্ত ছিল। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় জিভ এবং মুখের ভেতর কেটে গেছে বিভিন্ন জায়গায়। আপনারা যারা ওই মৃগী রোগী, তাদের কিন্তু মাঝে মধ্যে এরকম দেখা যায় যে মৃগী রোগ যখন সিজার অ্যাটাক হয় তখন কিন্তু এরকম জিহ্বায় কামড় দিয়ে ফেলে। তো কন্ডিশনটা ওরকমই, জিভ কেটে গেছে ভিতরে, মুখের ভেতরে। ওকে সবসময় ঝাড়ফুঁক করা হতো। ঝাড়ফুঁক করলে সেই খারাপ জিন চলে যেত, আবার ফিরে আসতো কিছুদিন পর পর। এভাবেই চলছিল। এরপর ফাদার জাহিদ ভাইকে বলেন, বড় ফাদার ছাড়া ওরা বেশ কয়েক জায়গায় সাহায্য চেয়েছিল, কিন্তু এরকম কিছুদিন পর পর ফিরে আসতো সেই শয়তান। তো গতকাল যখন তুমি জাহিদ ভাই এখানে ছিল, তখন বড় ফাদার ঝাড়ফুঁক করছিলেন এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো জাহিদ ভাই শোরগোল শুনে এসে দেখে মারিয়া দাঁড়িয়ে, জাহিদ ভাই তখন দাঁড়িয়ে ছিল বাইরে, আর ওই মুহূর্তে ভেতরে বড় ফাদার ওই মেয়েটা ট্রিটমেন্ট করছিল। তো তখন এই পাদ্রি এই ছোট ফাদার এসে দেখে যে তিনি দাঁড়িয়ে আছে। তো ভেতরে যাওয়ার সময় জাহিদ ভাই মারিয়াকে বলতে শুনে ওই সুরটাকে বের করে দিলে হলে ভালো হবে না। পরে মারিয়া ঝাড়ফুঁকের সময় সমানে
জাহিদ ভাইকে গালি দিচ্ছিল। সে অনেক কথা বলেছিল জাহিদ ভাইয়ের নামে। তো তাই সেই ফাদার এসেছে জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে। তো আমরা জাহিদ ভাই উনি বলছিলেন যে আমরা বিশ্বাস করি ঈশ্বর সাহায্য পাঠানোর সবার জন্যই। এরপর ফাদারের সাথে জাহিদ ভাইয়ের কথা হয় আরও, এবং জাহিদ ভাইয়ের ব্যাপারে তাকে বলে এবং তার কাছ থেকে মারিয়াদের ঠিকানা সংগ্রহ করে। ফাদার বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো জাহিদ ভাই মতো চলে আসে এবং মনে হতে লাগলো জাহিদ ভাইকে কেউ ফলো করছে। তো জাহিদ ভাই শরীরে কাটা দিতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ পর জাহিদ ভাই আর সেই জিনিসটা অনুভব করেনি। রাতে নাম ঠিকানা দিয়ে অপেক্ষা করছিল। তা তখন যা লিখেছে জাহিদ ভাই তার সব কিছুই এমনভাবে পাল্টে যাবে তা জাহিদ ভাই কখনো চিন্তা করেনি। জাহিদ ভাই ভেবেছিল যে শয়তান টাইপের কেউ হবে, কিন্তু বাস্তবটা ছিল অবিশ্বাস্য। উনি এসে প্রথমেই বলেন, জাহিদ ভাইয়ের আমির, আল্লাহু ইয়াবসুতুরু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকুদিরুল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আযীম। সূরা আনকুবাত আয়াত 62। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন। নিশ্চিতভাবেই তিনি সব কিছুর ব্যাপারে অবগত। চাইলে কি কেউ কারো ভাগ্য ছিনে নিতে পারে? না, পারে না। তারা অজ্ঞ, জ্ঞানহীন। জিজ্ঞেস করে দেখো তো মারিয়ার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে ছিল কিনা? আমি সে বলছে, কারণ যে ওর ক্ষতি করেছে সে চেয়েছে মারিয়া যেন সফলতা লাভ করতে না পারে। কেউ তাকে জাগায়নি। কাফেরের স্বভাব মিথ্যা বলার। মেয়েটার বান্ধবী যে প্রথম দিন মারিয়াকে ফোন দিয়ে বলেছিল তার ঘর এলোমেলো, আসলে সে বানিয়ে বলেছিল এই কথা। আর ঘটনাচক্রে তার ফোন কলের কথাটা মিলে যায়। এখন কেউ যদি সন্দেহ করে জাদুটোনার, তবে যাতে সে নিরপরাধ মেয়েটাকে যেন নিরপরাধ হয় সেটাই সে ব্যবস্থা করেছিল। সে বান্ধবী জ্বলতো ওর সফলতা দেখে। তাই সে বুদ্ধি করে ধীরে ধীরে ওদের প্রলুব্ধ করে আত্মা ডাকবার, যাতে করে সবাই এটা ধরে নিতে পারে আত্মা ডাকবার ফলে মারিয়ার এমন হয়েছে। সে একজন কাফের মানুষের কাছে যায়। কাফের লোক তাকে বলে সে মারিয়ার ভাগ্য বদল করে দিতে পারে। এজন্য মারিয়ার হাতের তালুর চামড়া লাগবে। তারা সেই দুষ্ট কাফের জিনের কাছে সাহায্য নেয়। তারা তার কথা মতো সেই সময়ে যখন তারা সিমেট্রিতে ছিল তখন সেই মেয়ে মারিয়ার চুল সহ কিছু জিনিস সবার অগোচরে সংগ্রহ করে নিয়ে সেই কাফের মানুষের কাছে দিয়েছে, এবং এরপর মেয়েটার হাতের তালুর কিছু অংশ সেই জিন নিয়ে যায়। এগুলো গোমরাহ, ভুল। কেউ কারো রিজিক নিতে পারবে না। সেই জিন মারিয়াকে অসুস্থ করে দেয়। বিনিময়ে সে মেয়ে কিছু তো অবশ্যই পেয়েছে। এখনো সময় আছে, যদি তারা চায় অবশ্যই আমরা সাহায্য করব। সেদিন রাতে তিনি চলে যান। সেদিন দুপুরে জাহিদ ভাই ফাদারকে ফোন দিয়ে জানতে চায় মারিয়ার অন্য দুই বান্ধবীর কথা, তারা কে কোথায় করছে, কি করছে। পরে ফাদার জাহিদ ভাইকে জানান মারিয়ার এক বান্ধবী স্কলারশিপ পেয়ে ইউকেতে চলে গেছে। মারিয়ার কন্ডিশন খারাপ হওয়া ওর বান্ধবীকে দেওয়া হয়, আর আরেক বান্ধবী তার মতোই পরে লেখা চালিয়ে যাচ্ছে। মারিয়া স্কলারশিপ যেন অ্যাপ্লাই করেছিল সেটা হয়নি, সেটা নিয়ে গেছে মারিয়ার আরেক বান্ধবী। তো যাতে বুঝতে পারে এই সেই মেয়ে যে স্কলারশিপ পাওয়ার জন্য এই কাজটা করেছে। তো যাকে ফাদারের সাথে দেখা করে, ফাদারকে বুঝিয়ে বলে, কিন্তু এটা যে বান্ধবী করেছে তা যাইবে এড়িয়ে যায়। তো যাইবে মারিয়ার বাবার সাথে কথা বলে। এর মধ্যে কিন্তু মারিয়া ঠিক ছিল। দুদিন পর সব প্রস্তুতি নিয়ে জাহিদ ভাই মারিয়াদের বাসায় যায়। আগে থেকে সেই মদ জিন মারিয়াকে ধরে রেখেছিল। জাহিদ ভাই ঘরে ঢুকে মারিয়ার সামনে বসেছিল। জাহিদ ভাই তাকিয়েছিল ওর দিকে। কিছু সময় জাহিদ ভাই কথা বলেনি, আর তখন সে বলতে শুরু করে, ভাব দেখাচ্ছিস, সেদিন তুই আমাকে আঘাত করেছিলি, আর আজ এখানে এসে পড়েছিস। শুন, আমি সব জানি কে তুই, কি করিস তুই একটা ধান্দাবাজ। এই পাদ্রী শুন, ও খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, তোদের ভুল ভাল কথা শোনাবে। তো ফাদার ছিলেন আর মারিয়ার মা বাবা ছিল ওখানে ওই মুহূর্তে। ফাদার ভদ্র হয়ে তাকে কথা বলতে বলে। সে বলে, আচ্ছা, আমার কথার বিশ্বাস নেই। আমার দিকে তাকিয়ে বলে, এই তোর না হাতে ব্যথা, তুই না হাত বেঁধে রেখিস ব্যথা কমানোর জন্য? কি সত্যি বলছি না? এটা ঠিক, জাহিদ ভাইয়ের হাতে একটা সমস্যা হয়। তার মানে এই না যে সে সব কিছু জানে। জাহিদ ভাই ইশারা দিয়ে ওর মা বাবাকে সরে যেতে বলে, মারিয়ার মা বাবাকে, এবং জাহিদ ভাই কথা বলতে না দেখে সে বিগড়ে যায়। এবং যখন জাহিদ ভাইয়ের কাজগুলো জাহিদ ভাই শুরু করে, আলো বন্ধ করে দেয় এবং সেদিনের মতো চলে যায়। এরপর প্রায় কিছুদিন মারিয়ার আর সমস্যা হয় নাই।
এর মধ্যে একদিন রাতে মারিয়ার মার ঘুম ভেঙে যায় কাকের ডাক শুনে। তিনি তার মেয়ের ঘরে দেখতে পান তার মেয়ে একটা কাক ধরে সেই কাকটাকে ছিঁড়ে ফেলে অবস্থায় খাচ্ছে। মারিয়া উঠে দাঁড়ায় এবং দেয়ালে ইশারা করে। ওর মা ভয়ার্তভাবে দেয়ালের দিকে তাকিয়ে দেখে একটা মানুষের মতো শরীর, রীতিমতো যেভাবে কসাইরা মাংস ঝুলিয়ে রাখে সেভাবে দেয়ালে ঝুলে আছে। মাথা চুল ছাড়া আর কিছুই নেই, মনে হচ্ছে দেহের চামড়াটা কেউ তুলে ফেলেছে। তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং ওর বাবাকে ডেকে আনেন। তিনি এসে দেখতে পান মারিয়া দেয়ালে নিজের মাথা নিজে ঠুকছে। ঘর ভর্তি সেই মৃত শরীর খেকো, সেই পোকাগুলো কিলবিল করছে। বারান্দার গেটে বাড়ি মারার শব্দ আসছে, গ্রিলের রড দিয়ে বাড়ি মারার শব্দ আসছে। তারা প্রার্থনা শুরু করে দেন মেয়েকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসেন। জাহিদ ভাইকে ফোন দেন। জাহিদ নিজে ফোনের মধ্যে শুনছিল গ্রিলে বাড়ি মারার শব্দ, কাকের ডাকের শব্দ। জাহিদ লাউড স্পিকারে একটা সুরা পরে দিল। কিছুক্ষণ পর সব থেমে যায়। পরে সেই ঘরে যেয়ে সেই কাকের আধা খাওয়া দেহ পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। আসলে সেই রাতে সে চেয়েছিল মারিয়াকে মেরে ফেলতে। জাহিদ ভাই আমির সাহেব বলে দিয়েছিলেন যতদিন পর্যন্ত তিনি মারিয়ার হাতের তালুর চামড়াটা খুঁজে না পাচ্ছেন ততদিন পর্যন্ত জাহিদ ভাই কোনো না কোনোভাবেই যেন কথা না বলে সেই কাফের জিনের সাথে। সেই জন্য কিছু জিনিসপত্র তাদের দেয় ব্যবহার করতে, যখনই মারিয়ার সমস্যা হবে তারা যেন সেটা ব্যবহার করে। সেই রাতেই জাহিদ সাহেবকে খুব বলেন খোঁজ পেয়েছি চামড়াটার। জাহিদ ভাইকে কিছু নিয়ম শিখিয়ে দেয়। পরদিন মাগরিবের পর জাহিদ ভাই মারিয়াদের কাছে জাহিদ ভাইকে যেতে বলেন। এই জন্য সেই রাতে হামলা করে। চামড়াটা খোঁজার পেছনে কারণ ছিল যদি সেই শয়তান জিনও চলে যায় তাহলে মারিয়ারও ক্ষতি করত দূরে বসে সেই চামড়াটা দিয়ে। জাহিদ ভাই সেদিন মারিয়ার বাসায় যায়। তো কি বলবে জাহিদ ভাই, এত কিছু গত 6-7 মাসে মেয়েটা সহ্য করেছে, তার বাবা মা সহ্য করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত ছিল। জাহিদ ভাই ঘরে প্রবেশ করে ঘর অন্ধকার করে দেয় এবং কিছু নিয়ম পালন করে। জাহিদ সাহেবের আমির সাহেব তখন সেখানে আসে। মাঝে অন্ধকারে আচ্ছায়ার মতো জাহিদ সাহেব আমির সাহেবকে দেখছিল। সে জাহিদ ভাইকে এটা বলার পর তাকে ভয় দিল, বলে উনি ভালো লোক, ভয় করতে হবে না, মনে বিশ্বাসের জোর আনুন, শয়তান কখনোই সফল হতে পারবে না। তবে ওর মা বাবা এবং সেই ফাদার তখন উপস্থিত ছিল সেই জায়গায়। জাহিদ ভাই আমির সাহেব কিছু করছিলেন যার জন্য সেই কাফের জিন এসে বলছিল যন্ত্রণা দিস না, সইতে পারছি না। তখন আমির সাহেব তাকে বলে আজ তুই সব কিছু বলবি, কি করেছিস সব কিছু। যদি না বলিস তবে এমন শিক্ষা আজ পাবি যা তুই কল্পনাও করিসনি। আসলে আমির সাহেবের কথা জাহিদ ভাই ছাড়া আর কেউ শুনছিল না। ওই মারিয়ার মধ্যে থাকা জিনের কথা শুনছিল, কিন্তু তারা অনুভব করছিল আরও কেউ সেই ঘরের মধ্যে আছে। অনেক কষ্ট দেওয়ার পর সে বলতে শুরু করে আমি বৈরাগী। ধীরেন কবিরাজকে আমি দীক্ষা দিচ্ছি 7 বছর ধরে। ধীরেন আমাকে বলেছে ওর ভাগ্য ওর বান্ধবীর সাথে অদল বদল করে দিতে। ওর বান্ধবীর নাম শিলা। বিদেশে চাকরিটা যেন মারিয়ান না হয়ে ওর যেন হয়ে যায়। বিনিময়ে আমাকে 6টা ছাগল দিয়েছিল, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তাই আমি বলেছিলাম ওকে মরা দেহ পোতার জায়গায় গোধূলি লগ্নে নিয়ে যেতে। লগ্নের সময় ওর চুল, হাতের পরশ লাগা কাপড়, জামার সুতো নিয়ে আমাকে দিতে বলেছিলাম। এটা বলতে বলতে হাসতে লাগলো, বলল এখন দেখ পাল্টে দিয়েছি সব কিছু। তখন কিছুক্ষণ আমির সাহেব সূরা বাকারা পড়তে পড়তে ওকে চাবুক দিয়ে মারি দেন। একটা চাবুকের শব্দটা জাহিদ ভাই সবাই শুনেছিল। আমি সূরার নাম বলতে চাচ্ছিলাম না, তারপরও বলে দিলাম। পরে একটা জায়গায় কথা বলে। এরপর আরও কিছু কাজ করা হয় এবং সেই কাফের চলে যেতে বাধ্য হয়। আমির সাহেবকে জাহিদ ভাই বলতে শুনেছিল চলে যা, যত দূরে যেতে পারিস। তোর এবং তোর ইনসানির সাথে তোদের আল্লাহ বিচার করবেন। তোদের শরীর পচে যাবে, খুলে পড়বে তোদের শরীরের আব্রাহার মতো। তোরা বেঁচে থাকা অবস্থায় যন্ত্রণায় ভুগবি, জিল্লাতের মৃত্যু হবে তোদের, ধ্বংস হবি, তোরা হতেই হবে। বেরিয়ে যা বলে তিনি চাবুক ঘোরাতে শুরু করেন। সেই জিন সারা জীবনের জন্য চলে যায়। এরপর থেকে মারিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেই কাফের মুখের কথা শুনে ওর বাবা এবং সেই ফাদার অবাক হয়ে গিয়েছিল। জাহিদ ভাই তাদের বুঝিয়েছিল সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করতে। এত কিছুর মধ্যে জাহিদ ভাই একবারও একটা কথাও জাহিদ ভাইয়ের জিনের সাথে কথা বলেনি। অভাবনীয় ক্ষতি এসে করেছে তার বান্ধবীর। কেউ কারো ভাগ্য খারাপ করতে পারবে না বা বদল করতে পারবে না। এটা কুফর, এটা ভুল। নিজ প্রচেষ্টায় অগ্রসর হতে হয় আমাদের। তো জাহিদ ভাই জানে না তার বান্ধবী কেমন আছে, আর তাদের বাড়াবাড়ি করতেও দেয়নি। পরে মারিয়া দেশের বাইরে আরেকটা চাকরি পায়।
তার বাবা মা তাদের মেয়েকে নিয়ে দেশের বাইরে পরে চলে যান। তো খারাপ জাহিদ ভাই একটা মেসেজ দিয়েছে যে খারাপ কাজ করে যদি মনে করেন জিতে গিয়েছেন, তবে বলতে চাই আপনি জেতেননি, নিজেকে খারাপদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। এটাই ছিল জাহিদ ভাইয়ের প্রথম স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিছু না হলেও এটা 60s-এর গল্প হবে। আমার বাবা তখন বিয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন, ওটার নাম ছিল হচ্ছে গিয়ে ডিম্যাগ, এবং তারা পারাদ্বীপ পোর্ট, যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে, তারা একটা স্টিল প্ল্যান্ট ওখানে কনস্ট্রাক্ট করতে যায় আর কি। তো ফিজিবিলিটি রিপোর্ট এইসব জিনিসপত্রগুলো আমার বাবা তৈরি করছিলেন, তাই জন্য ওনার ওখানে থাকতে হতো। উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন। ওকে। তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেয়ারা থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে। তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা, আমিও লোভী, উনিও লোভী ছিলেন। হ্যাঁ, আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই। তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে। সাথে সবসময় উনি ওনার একখানা .32 একটা রিভলভার রাখতেন। ইট ওয়াজ আপনার একটা কনস্টেবলি এডিশন অফ স্মিথ অ্যান্ড ওয়েসন আই থিঙ্ক। সো হি ইউজ টু অলওয়েজ কিপ ইট উইথ হিম, টর্চ রাখতেন, এবং এগুলো নিয়ে উনি দিলেন হাঁটা। তো হাঁটতে হাঁটতে সবাই খালি, গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর, এই তো নাক বরাবর চলে যান, সামনে একটু সামনে। হ্যাঁ, এবং অনেক ডিস্টেন্স উনি কভার করে ফেলেন, এবং অনেক ডিস্টেন্স কভার করার পরে ওই যে নুলিয়াদের যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান, এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা, হ্যাঁ, নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি। ঠিক এই সময় যেটা হয়, উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি, মানে যেই ঘোরায় ঘোরায় আসলাম রে ভাই, মানে একটু শর্টকাটে পৌঁছে যাওয়া যায়, ফেরার সময় তাহলে একটু বেটার হয়। প্রায় তো এখন দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পর বিকাল হবে। বললে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন, এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে। বলে ওকে ফাইন। তো আমার বাবা বিচের ওপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন আর কি। তো যাচ্ছে কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের ওপরে দাঁড়ানো। মহিলার পরনে কিছু নাই, লম্বা চুল, ভীষণ সুন্দরী, এবং সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে। ওকে, কিন্তু কিছু বলছে না। আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা পাগলি ঠাগলি কিছু একটা হবে, এই সর এখান থেকে সর। সে সরে না, সে সাথে সাথে আসে, এবং মাঝে মধ্যেই হাত বাড়ায় দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই, এই ইলিশ মাছটা চাই। এবং আমার বাবাও একটু স্পিড বাড়ায় দেন, পাগলি পেছন পেছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না, সে আরো লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে। এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছেন, খুব স্বাভাবিক মানে। এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস উঠে উনি প্রথমে ভয় দেখান, ভয়ের সিনসিনারি নাই, ছুঁড়ে মারে, এবং দ্যাট গোজ থ্রু অ্যান্ড থ্রু হার, মানে এপার থেকে ওপার, এপার থেকে ওপার, মানে একদম যারা ওরা ঢুকলো এবং স্টার্ট করে ওখান থেকে বেরোলো। জাস্ট মনে হচ্ছে একটা মানে ছায়া, সেই ছায়া এই পাশে একে ওর পাশে চলে তো গেল। একদম যেটা মনে হচ্ছে যে ইট ইজ আ প্রপার, নাকি মানে একদম প্রপার ফিগার আর কি। এইবার তো বাবা বেশ ভয় পেয়েছেন, উনি স্পিড শুধু বাড়াননি, এবার উনি দৌড়াচ্ছেন। এই যে প্রেতনি, সেও দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে, ইলিশ মাছ তার চাই। আমার বাবা এবার একটুখানি নাচ্ছর বানতে হচ্ছে, ইলিশ মাছ আমি দিব না। সে একবার ফায়ারও করেছে, কিচ্ছু হয়নি তাতে। ওকে, সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে, এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বন বিবির মন্দির ছিল। বন বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ ডেটি, স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরও যেখানে বন আছে, ইউজুয়ালি ফরেস্ট আছে, সেখানে সবাই বন বিবিকে প্রে করে আর কি। তো বন বিবির একটা মন্দির ছিল, এবং ওখানে যে প্রিস্ট ছিল, সেই প্রিস্টের সাথে আমার বাবার একটুখানি চেনা জানা হয়ে গেছিলো আর কি। তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে, বন বিবির মন্দিরের দিকে।
এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে, প্রিস্টকে ডাকে যে এই আমার পিছনে কিছু একটা পড়েছে, হ্যাঁ আসেন, আমার পেছনে কিছু একটা পড়েছেন, বাঁচান। প্রিস্ট আবার ওখান থেকে ইনস্ট্রাকশন দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে, গাড্ডার উপর দিক দিয়ে লাফ দেবেন, আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফালা দিবেন। আচ্ছা হ্যাঁ, দিয়ে আর তাকাবেন না ওইদিকে, হ্যাঁ আপনি হাঁটা দিবেন, আমি আসতেছি। তো আমার বাবা লাফ দেয় গাড্ডার উপরে, কয়েনও ফেলে, ইলিশ মাছ ফেলে না, মানে পর্যন্ত ইলিশ মাছ ছাড়েনি। হ্যাঁ, একেই বলে হচ্ছে গিয়ে মাঝে মাঝে ভাঙালি, আমি ইলিশ মাছ ছাড়বো না আমার। এবং সে লাফ দিয়ে এখানে ঘুরে যায়। তারপরে সে টার্ন করে দেখে যে প্রিস্টটা খুব উঁচু স্বরে, হ্যাঁ মহিলাকে বলছে, মানে উড়িয়া ভাষা ইনফ্যাক্ট, যে তুমি যাও এখান থেকে, কেন এখানে পেছনে পড়েছো, যাও চলে যাও এখান থেকে, দিয়ে দিয়েছে তো যাও। তারপরে দেখা যায় যে মহিলা চলে যায়। আচ্ছা, তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি, 100 বছর আগেকার ঘটনা, যখন নীল চাষ হতো এই এলাকাতে, এক নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিল। অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয় অ্যান্ড মার্ডার্ড। তারপরে থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায়, এবং সে আগেও যেটা করেছে ইজ শি প্রেজ অন পিপল, মেন, এবং তাদের সাথে নাকি সবসময় থাকে, ইনভিজিবল টু এভরিওয়ান, সবার কাছে একদম ইনভিজিবল, খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল, এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জিগুলোকে সব সাক আউট করে নেয়। আচ্ছা, আস্তে আস্তে করে করে, এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল, হ্যাঁ সবাই তাকে পাগল খানার মধ্যে ফেলে দেয়। আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায়, অ্যান্ড শি মুভস অন টু অ্যানাদার হোস্ট, একটু প্যারাসাইটিক টাইপ অফ বুঝতে পারছি। গোস্ট আর কি। এবং সাধারণত মানে তারাই ফিরে আসে বারবার, যারা একটু অতৃপ্ত হয়ে পৃথিবী থেকে যায়। এদেরকে বলে আর একটা ফেরতনি। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম, একটা নতুন টার্ম, ফেরতনি, এবং আমি যারা ফিরে আসে। আচ্ছা এদিকে বলে ফেরত নেই। হ্যাঁ ফেরতনি, আসলে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে যে পেতনি বা প্রেতনি, ওইটারই একটুখানি কি বলবো আর কি, আঞ্চলিক করা আর কি, ফেরতনি যারা ফিরে আসে। এবং আমি শুনেছি যে অবস্থায়, মানে অনেকের আছে এরকম যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে, হয় দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায়, যে জায়গাটায় শরীরে কাটা সেই অবস্থায় ফিরে আসে। অনেকে আবার নাকি এরকম শুনেছি যে দেখা যায় যে অন্য কোনোভাবে আসে, বা যেটা অভাব ছিল বা অতৃপ্ত ছিল, দেখা গেল যে কেউ ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে, হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকমও হয় আমি শুনেছি যে এই ব্যাপারগুলো। মন ভাই কি বলেন এটার ব্যাপারে? আজকে তো আর বেশি টাইম নাই সুমন ভাই, সেহরি টাইম তো হয়ে যাচ্ছে প্রায়। জাস্ট একটা কথা বলে নেই, তারপরে নেক্সট এপিসোডে তো সুমন ভাই থাকছেন না। সো সুমন ভাই কেন থাকছেন না, এটা একটু যদি সবার সাথে বলে যান, যাতে আমরা কোনো বাজে সিচুয়েশন না ফেস করি, যে সুমন ভাই কই, হোয়াট হ্যাপেন টু হিম হ্যাম দেন, একটু বলেন। ওকে, হ্যাঁ, নেক্সট এপিসোডে সাকিব যেটা বললো থাকবো না। সো কৌশিকদা আপনি ফ্রি থাকলে ডেফিনেটলি নিশ্চয়ই আছে নাকি। সো আমি অ্যাকচুয়ালি থাকছি না, বিকজ আমার একটু দেশের বাইরে যেতে হচ্ছে। এটার সাথে একটা ভূতের একটা সম্পর্ক আছে। ওয়েল, দ্য থিং ইজ, আমাদের গত এপিসোডে বলেছিলাম যে আমাদের ভৌতিক টিমের সাথে একটা কানেকশন হয়ে গেছে। আমাদের বাইরের যে ঘোস্ট হান্টার্স যে টিমটা টিভিতে এক্সানে দেখায়, ইনফ্যাক্ট ঘোস্ট হান্টার্স, তো ওদের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ চলছে অনেক ব্যাপারে। সো ওদের আমরা কিছু কেস ফাইল ওদের সাথে আমরা শেয়ার করেছি। সো ওরা বেশ ইন্টারেস্টেড এগুলো শুনে, যে বাংলাদেশ থেকে এরকম আমরা একটা জিনিস করছি। সো যেটা হয়েছে, তারা ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা এই মাসের 28 তারিখ তারা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছে। ওখানে একটা প্রায় 150 বছরের পুরনো একটা পাগলা গারদ, মেন্টাল ইনস্টিটিউশন, সাম লুনেটিক অ্যাসাইলাম। সো ওইখানে ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, এবং ওখানে নাকি মানে শয়ে মানুষ মারা গেছে, মানে যারা পেশেন্ট ছিল 100-র উপরে মানুষ মারা গেছে, এবং তারপরে এত বেশি ডেথ রেট এত হাই হয়ে গেছিল যে ওটা বন্ধ করে দেওয়া হয়। এখন ওখানে অনেকেই যায়, সবাই বলে যে এটা জায়গাটা খুব হন্টেড, অনেকেই এটা দেখতে যায়। সো এইটাই ইনভেস্টিগেট করতে ঘোস্ট হান্টার্স নেক্সট 28-তে, এই মাসের 28-তে তারা যাচ্ছে এটা ইনভেস্টিগেট করতে। এবং আমরা ভৌতিস টিম বেশ লাকি যে আমরা একটা ইনভিটেশন পেয়েছি। সো অন বিহাফ অফ ভৌতিস টিম আমি যাচ্ছি এবং ওদের সাথে ওই ইনভেস্টিগেশনে যাব। সো আই হোপ একটা
মজার কোনো একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, যেই এক্সপিরিয়েন্সই হোক ডেফিনেটলি আমি যখন ওখান থেকে ব্যাক করবো আমরা সেটা তারপরে শেয়ার করবো, ডেফিনেটলি আমরা ওটা শেয়ার করবো এবং কি হলো না হলো ওটা নিয়ে আমরা আলাপ করবো। সো এই কারণে আমরা নেক্সট 2 এপিসোডে আমি থাকছি না। সাকিব কিছু বলো? হ্যাঁ, লুনাটিক অ্যাসাইলামটা খুব ইন্টারেস্টিং আরেকটা কারণে যে এখনকার দিনে পাগলাগারদে যারা মেন্টালি আনস্টেবল যে চিকিৎসাটা করা হয় এটা খুবই নতুন ইন দ্য সেন্স দ্যাট গত সে 40-50 বছরে এই হিউম্যান ট্রিটমেন্টটা, ট্রিটিং দেম এজ পিপল, পাগলদেরকে ঠিক মতো ব্যবহার করা, ওদের সাথে সুন্দর করে দেখে বা যতটুকু সম্ভব, এই ইনস্টিটিউশনটা যেটা সুমন ভাই বললো 150 বছর 200 বছর পুরনো। সো আগে কিন্তু যারা পাগল হয়ে যেত তাদেরকে অমানসিক সব ট্রিটমেন্ট দেওয়া হতো, মানে লিটারালি ইলেকট্রিক শক থেরাপি, ব্রেন কেটে মাথা কেটে ব্রেন খুলে দেখা হতো ওদের ফাংশনস কি হচ্ছে, বিকজ কেউ জানতো না তখন একটা লোক পাগল হয়ে গেছে যে সো কি করলেও ঠিক হবে কেউ জানতো না। সো ওই জানার জন্যই হোক বা যে কারণে হোক মানে অমানসিক সব টর্চার করা হতো এদের উপরে। সো সুমন ভাই যেটা বললেন যে ডেথ রেট বাড়ার পিছনে দিস ওয়াজ এ বিগ ফ্যাক্টর আর কি। ওকে, ইটস নট জাস্ট ন্যাচারাল ডেথ। বুঝতে পেরেছি, মানে ওইভাবে যে কষ্ট পেয়েই মারা গেছে। সো এর জন্য এটাই জাস্ট আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড। ওকে, তো আমার মনে হয় যে আর কোনো গল্প তো আজকে আমরা শুনছি কি না, আজকে আর কোনো গল্প নাই। ওকে, এবার টাইমও প্রায় শেষ হওয়ার আগে আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি। সেটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে একটা বাসা আছে, একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে। নাম্বার আমি বলতে পারছি না স্বাভাবিকভাবেই, বাট আপনারা যদি কখনো ধানমন্ডি 27 নম্বর রোড দিয়ে যান রাত্রেবেলা, দুই পাশের বাসাগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো একটু খেয়াল করবেন। ওকে, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বড় জোট 6টা কি 7টা লাইট জ্বলে, 6টা কি 7টা রুমের লাইট জ্বলে অ্যাপার্টমেন্টটা অনেক বড়। ওইখানে মনে করেন যে অ্যাটলিস্ট 30টার মতন অ্যাপার্টমেন্ট রয়েছে মানে কমপ্লেক্সটার মধ্যে। বাট আপনারা 6টা-7টার বেশি লাইট দেখবেন না সন্ধ্যার পর থেকে। রাইট, দেখবেন না। এর কারণ হচ্ছে ওই 6টা-7টা বা 10-12টা অ্যাপার্টমেন্ট ছাড়া বাকিগুলো থেকে থাকতে পারে না। এবং এটা কিন্তু একটা সত্যি ঘটনা, আমি নামটা বলতে পারছি না। আমরা ওখানে যেতে চেয়েছিলাম, আমার ঢুকতে দেওয়া হয়নি সঙ্গত কারণে, সবাই চায় না সেভাবে। বাট আপনারা এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জাস্ট 27 নম্বর রোড দিয়ে রাত্রিবেলা যাওয়ার সময় দুই সাইডে একটু খেয়াল করবেন, কয়েকদিন করলে আপনারা ডিটেক্ট করতে পারবেন এটা কোন অ্যাপার্টমেন্ট এবং এই জিনিসটা ওখানে হয়। এটাই হচ্ছে একটা ছোট্ট গল্প। এনিওয়েজ, সো আমরা এই ছোট্ট গল্পটা দিয়ে ছোট্ট করে আজকে ইতি টানতে হচ্ছে আমাদেরকে। এবং আমার মনে হয় যে আবারও আগামী শুক্রবার আমরা ঠিক একদম মানে কি বলবো যে 11:59 আপনাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ কৌশিক দা আমাদেরকে চমৎকার কিছু গল্প বলার জন্য, এবং বহুত টিমকে তো থ্যাংক ইউ জানাচ্ছি।